তো আমাদের শুরু এলিমেন্ট গুলো হচ্ছে কি ধরনের, যে আমরা যখন একটা এই যে অ্যাক্টিভটাকে কখন ইউজ করা হয়, যখন এটা অ্যাক্টিভ থাকবে, এতে যখন কেউ ক্লিক করে ধরে রাখবে তখন হচ্ছে অ্যাক্টিভ। মনে করেন আমি এসে এই বাটনটাতে ক্লিক করে ধরে রাখছি না, এই যে ধরেই রাখছি, চাপ দিয়ে ধরে রাখছি, তখন হচ্ছে এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। আর যখন আমি হচ্ছে এটাকে মাউস ওভার করতেছি, ক্লিক টিলিক কিছু করতেছি না, তখন এটা হচ্ছে হোভার, হোভার হচ্ছে। তা আমরা যদি এখানে এসে দেখি যে এই যে এদের যে এই জায়গায় যখন হোভার করতেছি তখন কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর এই যে জাভা স্ক্রিপ্টের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা চেঞ্জ হয়ে আর সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, তার আর লেখাগুলো হয়ে যাচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা। এখন আমরা যদি এই জায়গায় আসি, দেখেন ওর একটু হালকা একটু সাদা আর সাথে হচ্ছে একটা নীল কালারের হোভার হচ্ছে। তো এই এই জিনিসগুলো হচ্ছে এখানে যে চেকটা কি বোঝায়, যে মানে ইনপুট টাইপে যখন এট্রিবিউটে যখন চেক নামে একটা এট্রিবিউট দেওয়া হয়, ইনপুটে যখন একটা ইনপুট টাইপ গুলো যেগুলো ছিল, আমাদের যে ইনপুট গুলো ছিল, যেরকম আপনার চেক বক্স, যেটা বিশেষ করে চেক বক্স, যেটা চেক বক্স যদি দুই একটা চেক বক্স অটোমেটিক বাই ডিফল্ট আমরা চেক করে দিতে চাই যে এটা চেক অবস্থায় থাকবে, এটাতে টিক মার্ক দেওয়া থাকবে, ওই অ্যাট্রিবিউটটা যখন আমরা দিয়ে দিব তখন হচ্ছে আমরা যখন এই যে সিএসএস এ লিখবো ওই ইনপুট চেকড, যে ইনপুটটা হচ্ছে চেকড অবস্থায় আছে, তখন হচ্ছে এটা ওই ইনপুটটাকে হচ্ছে স্টাইল করবে। তারপর ডিজেবল, ইনপুটে আমরা একটা ডিজেবল নামে একটা আমরা ইয়া দিতে পারি, এই যে আমাদের যে যদি একটা ইনপুট ক্রিয়েট করি এখানে এসে বক্সমনের রুলের শেষে, টাইপ হচ্ছে আমরা চেক বক্স দিই, নেম হচ্ছে চেকড। এখন আমরা এখানে একটা অ্যাট্রিবিউট দিব, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে চেক। এই যে দেখেন চলে আসছে অলরেডি একটা অ্যাট্রিবিউট চেক। এখন আমরা যদি এই চেকটা দিয়ে দেই, তখন আইসা যদি আমরা ব্রাউজারে এসে দেখি আমাদের এই জিনিসটাকে, এই যে দেখেন চেক মার্ক কিন্তু বাই ডিফল্ট দেওয়া আছে, আমাদের কিন্তু চেক মার্ক দেওয়া লাগে না। এই যে এখন চেক মার্কটা সিলেক্ট করতেছি, তুলে দিচ্ছি, কিন্তু নরমালি কিন্তু আমাদের যদি চেকটা না থাকতো তখন কি হইতো দেখেন, তখন কিন্তু চেক মার্কটা, এই যে চেক মার্ক যেটা ছিল সেটা থাকতো না। তো এই ইনপুটের যে চেকটা যদি দেওয়া থাকে, তখন আমরা যদি এখন এসে বক্স সিএসএস এ লিখি ইনপুট, হ্যাঁ ইনপুট, তারপর হচ্ছে দে হচ্ছে চেকড, আর এটাকে লেখার স্টাইল হলো এরকম, আপনার শুরুতে যে ইনপুটটাকে সিলেক্ট করতে চাচ্ছেন সেই ইনপুটটা লিখে একটা হচ্ছে ডাবল কোলন দিয়ে, মানে এই যে বিসর্গ দিয়ে আর কি, বিসর্গ দিয়ে তারপর হচ্ছে চেক, যেই অ্যাট্রিবিউটটা আপনি লিখতে চাচ্ছেন, এই জায়গায় যে শুডো ক্লাসটা আছে সেই শুডো ক্লাসটা আপনি লিখতে হবে। শুডো ক্লাস লেখা নিয়ম এই যে দেখেন, অ্যাঙ্কর, তারপর হচ্ছে একটা বিসর্গ, তারপর ওই শুডো ক্লাসের নাম, এইভাবে আমাদের শুডো ক্লাসগুলো লিখতে হবে সিএসএস এ। তো এই এখন এসে যদি এখানে যে স্টাইলটা করবো আমার, সেই স্টাইলটা হচ্ছে এই যে ইনপুটটা দেওয়া আছে, ইনপুট যে ইনপুটে হচ্ছে অ্যাট্রিবিউটটা চেক নামে একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে, এই যে চেক নামে একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে, সেটাতেই সেই স্টাইলটা পাবে। তারপর এসে আমাদের হচ্ছে আরেকটা ইয়ে আসছে যে কি ডিজেবল। এখন আমরা যদি এখানে এসে আরেকটা ইনপুট নেই, ইনপুট টাইপ দিয়ে হচ্ছে আপনার টেক্সট, নেম দিয়ে ডিজেবল। এখন আমরা এখানে এসে যদি ডিজেবল নামে একটা অ্যাট্রিবিউট আছে, দেখেন এখানে দেখা যাচ্ছে কি ডিজেবল নামে অ্যাট্রিবিউটটা নিয়ে নেই, নিয়ে হচ্ছে সেভ করি। সেভ করে এখন যদি আমরা আসি ব্রাউজারে, এই যে দেখেন এখানে কিন্তু আমি লিখতে পারতেছি না কোনো কিছু, লিখতে পারতেছি কি, এটা হচ্ছে আমি বাই ডিফল্ট ডিজেবল করে দিছি, যে এই জায়গায় কোনো কিছু লেখা যাবে না। তো এরকম ডিজেবল যে ইয়াটা থাকবে, ইনপুট ফর্মগুলো থাকবে, সেটাকে যখন হচ্ছে আমি ইয়া করব, স্টাইল করব, তখন আমাকে এভাবে ধরে নিতে পারবো যে ইনপুট ডিজেবল নামে যে যে জায়গায় ডিজেবল লেখা আছে, যে অ্যাট্রিবিউটটা ডিজেবলটা লেখা আছে, সেটাকে আমি যদি এখন দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড দাস হচ্ছে 000। এখন এর সাথে যদি আমরা দেখি, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু 00 হয়ে গেছে। আরেকটা অ্যাট্রিবিউট নেই বোঝার জন্য, যে খালি ওইটাই হচ্ছে ডিজেবল নামে যেটা আছে ওইটাই হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, নেম হচ্ছে নরমাল।
এখন আমরা যদি দেখি দেখেন এই যে এটাতে কিন্তু স্টাইলটা পায় নাই, খালি ওই ডিসেবল যেটা ছিল সেটাতে স্টাইলটা পাইছে। আমাদের এই যে স্টাইলটা যখন করছি ইনপুট মানে বিশেষজ্ঞ দিয়ে তারপর ডিসেবল লিখছি, তার মানে হচ্ছে ইনপুটে যে টাইপটা দেওয়া আছে, ডিসেবল নামে যে টাইপটা আছে সেই টাইপটা যেখানে দেওয়া আছে সেটাকে সে হচ্ছে স্টাইল করবে। তো এই জিনিসগুলো হচ্ছে সুডো ক্লাসের মাধ্যমে স্টাইল করা হয়। নরমালিও স্টাইল করা যায় ক্লাস দিয়ে, বাট সুডো ক্লাসটা ইউজ করা হয় আরো কিছু কিছু, যেরকম এই যে ডিভ এমটি, ডিভ এমটিটা দিয়ে খুব বোঝা যাচ্ছে ডিভের মধ্যে যদি কোনো কন্টেন্ট না থাকে, আমাদের প্রত্যেকটা ডিভে কিন্তু কন্টেন্ট আছে, এই যে দেখেন এই জায়গায় ফর্ম আছে, যদি এই ফর্ম কিছুই না থাকতো তখন এই ডিভটা কিন্তু এমটি ডিভ, এর মধ্যে কিছু লেখা নাই, এমটি ডিভ। তখন এটাকে আমরা হচ্ছে এই যে সুডো ক্লাসটা আছে সেই সুডো ক্লাসটা দিয়ে সিলেক্ট করতে পারতাম। তো আসলে আমাদের অত কিছু না দেখে আমাদের যেগুলো লাগবে সেই জিনিসগুলো আমরা দেখি এই জায়গায় এসে। এই যে ফার্স্ট চাইল্ড একটা সুডো ক্লাস আছে, ফার্স্ট চাইল্ড আমাদের যে বক্স মডেলটা আছে না, এখানে আমাদের 4টা বক্স আছে না, দেখেন তো এই যে এখানে বক্স মডেল, তারপর বক্স 2, বক্স 3, বক্স 4, 4টা বক্স আছে না। আমাদের এই 4টা বক্স থেকে প্রথম যে বক্সটা আছে সেটাকে সিলেক্ট করার জন্য আমাদেরকে মানে একটা ইয়া ইউজ করতে পারি, আমরা সুডো ক্লাস ইউজ করতে পারি। সেই সুডো ক্লাসটা হলো বক্স মডেল ড্যাশ হচ্ছে ফার্স্ট চাইল্ড লেখা। আমরা যখন ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দেখি কাজ করতেছি কিনা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই রেড, দেখেন তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে কি। আচ্ছা আর একটু ইয়া করে দিই, ব্ল্যাক করে দিই, হ্যাঁ রেড কালার আর কি, ব্লু করে দিই যাতে করে ভালোভাবে বেশি করা বোঝা যায়। এই যে চেঞ্জ হয়েছে কি কালারটা, আমরা কিন্তু ইয়া করছি জাস্ট হচ্ছে লেখা দিয়েছি বক্স মডেল ফার্স্ট চাইল্ড, এই যে একটা বিশেষজ্ঞ দিয়ে তারপর ফার্স্ট চাইল্ডটাকে রেখে দিচ্ছি। আমরা যদি এখানে লাস্ট চাইল্ড লিখতাম, এই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন। এই যে এটা হচ্ছে আপনার সুডো ক্লাসে গুরুত্বপূর্ণ যে সুডো ক্লাসগুলো আছে সে তার মধ্যে একটা হলো ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, দুটা ফার্স্ট চাইল্ড একটা, লাস্ট চাইল্ড একটা। এখানে ফার্স্ট চাইল্ড দেওয়া আছে, নিচে এসে লাস্ট চাইল্ড দেওয়া আছে, এই যে দেখেন এটা তো অ্যালফাবেটাইজ করা আছে, এই জন্য আর কি আগে পিছিয়ে দেওয়া আছে, বাট এই দুটি একই কাজ করে। তবে সেকেন্ড চাইল্ড বলতে কিন্তু কোনো সুডো ক্লাস নাই যে আমি ফার্স্ট চাইল্ড দিছি দিকে সেকেন্ড চাইল্ড আছে, এরকম চিন্তা করলে সেকেন্ড চাইল্ড দিলে আর কাজ করবে না। আমরা যদি এখানে দেই সেকেন্ড চাইল্ড, দেখেন কি হয়, যে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড তো দিলাম, সেকেন্ড চাইল্ড দিই, এসে এখানে লিখি দেখি আমাদের কিন্তু এই বক্স মডেলটা চেঞ্জ হচ্ছে না। এটা তো সেকেন্ড চাইল্ড হওয়ার কথা ছিল হিসাবে, এটা ফার্স্ট চাইল্ড, এটা লাস্ট চাইল্ড হলে এটা তো সেকেন্ড চাইল্ড, এটা থার্ড চাইল্ড হওয়ার কথা ছিল। কিন্তু এটা কিন্তু ওই ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ডকেই হচ্ছে সুডো ক্লাসের মাধ্যমে সিলেক্ট করা যাবে। আপনি যদি সেকেন্ড চাইল্ডটাকে সিলেক্ট করতে চান তখন আপনার আরেকটা সুডো ক্লাস আছে, সেই সুডো ক্লাসটা একটু ইয়া, সেটা হচ্ছে nth চাইল্ড দিয়ে হচ্ছে আপনার লেখা দিতে হবে যে আমি 2 নাম্বার যে শুধু চাইল্ড আছে সেই 2 নাম্বার চাইল্ডটাকে সিলেক্ট করতে চাচ্ছি। nth চাইল্ড দিয়ে 2 নাম্বার চাইল্ডটাকে সিলেক্ট করে এখন যদি আমি রিলোড দেই 2 নাম্বার চাইল্ডটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ থার্ডটা এই যে nth চাইল্ড দিয়ে, এটা হচ্ছে nth দিয়ে এখন আপনি 1 থেকে শুরু করে এটা চাইলে nth থেকে 1 এ দিলে আমার 1 নাম্বারটা চেঞ্জ হবে, এই যে 1 নাম্বারটা চেঞ্জ হচ্ছে। আমি যদি 4 দেই তাহলে 4 নাম্বারটা চেঞ্জ হবে। হ্যাঁ এটাও ভালো, এটাও ইউজ করতে পারেন, আপনার তো কোনো ইয়া নাই এই জায়গায়, কোনো কিন্তু ইয়া নাই যে আপনার ওটা ইউজ করতে হবে এটা ইউজ করতে হবে। তো এভাবে আবার এনটিএতে চাইলে আবার আরো ইউজ আছে, খালি 1 2 3 4 নাম্বার নিতে পারবেন না, আপনি চাইলে বেজোড় সংখ্যা নিতে পারেন। তো আমি অর দিলাম, অর তো বেজোড় সংখ্যা হওয়ার কথা, 1 নাম্বার আর 3 নাম্বারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। দেখি আমাদের 1 নাম্বার 3 নাম্বার চেঞ্জ হয় কিনা, দেখেন 1 নাম্বার 3 নাম্বার চেঞ্জ হয়েছে কি। এখন আমরা যদি ইভেন দিয়ে দেই অডের জায়গায়, অড দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বেজোড় সংখ্যা আর ইভেন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে জোড়। এই যে দেখেন এই পাশে দুটোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 2 নাম্বার 4 নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো এই nth চাইল্ডটাও একটু মজার। nth চাইল্ডটাকে আবার লেখা যায় অন্য আরেক ভাবে, সেটা হচ্ছে nth অফ টাইপ। এই nth অফ টাইপ দেখি আমাদের ইভেন্ট কাজ করি কিনা। এখানে দেখেন একই কাজই করতেছে, কিন্তু আমি যদি 1ও লিখি, এখানে 1 লিখি, এই যে 1 নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যে কাজটা একটু আগে nth চাইল্ড দিয়ে করতেছিলাম সেম কাজটা আমরা nth অফ টাইপ নামে যেই সুডো ক্লাসটা আছে ওটা দিয়ে করতে পারবো। তবে আমরা সবসময় nth চাইল্ড ইউজ করবো, ইজি আছে একদম nth চাইল্ড।
তারপর হচ্ছে আমাদের আরেকটা মানে সুডো ক্লাস আছে, সেটা হচ্ছে হোভার। আমরা যেটা করছিলাম এই যে ফার্স্ট অফ টাইপ, এটা হ্যাঁ, এই যে ফার্স্ট অফ টাইপ দিয়ে কি বোঝাচ্ছে, আমাদের ফার্স্ট চাইল্ড যেটা আর কি, আমাদের যে ফার্স্ট চাইল্ড যেরকম সিলেক্ট করলাম না, ওরকম ফার্স্ট অফ টাইপ দিয়েও এরকম ফার্স্ট চাইল্ডটাকেই সিলেক্ট করবে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ফোকাস হোভার, এই দুটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা যখন ইয়া নিয়ে কাজ করবো, আমাদের যে এই ফর্মের যে ইনপুটটা আছে না, সেই ইনপুটটা নিয়ে কাজ করব। ফোকাস বলতে কি বোঝায়, আমরা যখন ইনপুটে এই যে ক্লিক করতেছি, ইনপুটটা কিন্তু ফোকাস হয়ে আছে এখন, এই যে দেখেন ইনপুটের স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন ক্লিক করতেছি তখন একটা ব্লু কালারের একটা ইয়া চলে আসতেছে, কিন্তু নরমালি কিন্তু থাকে না এটা, এই যে দেখেন নাই। এখন যখন আমি এটার মধ্যে যাই ক্লিক করতেছি তখন একটা কিছু আসতেছে আর কি, স্পার্ক হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ফোকাস অবস্থায় আছে ইনপুটটা। তো আমাদের এই যে বাটন গুলা আছে, অ্যাঙ্কর গুলা, সেগুলাকে আমরা চাচ্ছি যখন এটাকে মাউস ওভার করব, মাউস যখন এটার উপরে নিয়ে যাবে, যে হাতটা যখন আসবে তখন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে অন্য একটা ব্যাকগ্রাউন্ড হবে। সেটা যদি আমরা করি এখানে এসে, যে আমাদের যে বক্স মডেলের মধ্যে যে অ্যাঙ্কর গুলো আছে, সেই অ্যাঙ্কর গুলাকে আমরা সিলেক্ট করে নিই আগে। বক্স মডেলের মধ্যে অ্যাঙ্কর গুলো আছে, সেই অ্যাঙ্কর গুলা যখন মাউস হোভার করবে, যখন মাউসটা নিয়ে যে হোভার করবে, সেটার জন্য একটা হচ্ছে আপনার যে সুডো ক্লাস আছে, সেই সুডো ক্লাসটার নাম হচ্ছে হোভার। হোভারে যে যখন আমি বললাম যে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে সাদা, কালার হয়ে যাবে কালো, কারণ ব্যাকগ্রাউন্ড সাদা হলে কালার কালো না দিলে তো আবার দেখতে ভালো লাগবে না। হ্যাঁ, কালারটা হয়ে যাবে কালো। এখন এসে যদি আমরা দেখি আমাদের এই যে এটাকে চেঞ্জ হয়ে গেছে কি, দেখেন তো এই যে চেঞ্জ হয়ে গেছে কি প্রত্যেকটা বাটন, কারণ আমাদের তো বক্স মডেলের মধ্যে সবগুলা বাটনকে আমি ধরছি। বক্স মডেলের মধ্যে যতগুলা বাটন আছে সবগুলা বাটনকে যখন আমি হোভার করব তখন এটা হবে, এই যে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই একদম ইজি, আপনার খালি একটা হোভার নামে একটা সুডো ক্লাস দিয়ে আপনি স্টাইল করবেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, কালারটা চেঞ্জ করলাম। এখন যদি আপনি কোন যে না আমি হচ্ছে একটু আর একটু বেশি স্টাইল করে পেডিংটা বাড়াই দেবো, হোভার করলে একটু বক্সটা বড় হয়ে যাবে, তখন দিয়ে দিলাম 12 পিক্সেল, একটু বেশি বড় না করে আর একটু ইয়ে করি, আর 20 পিক্সেল। এখন এসে যখন আমি হোভার করব, এই যে দেখেন মানে আমার এটা বড় হওয়ার কারণে ওগুলা নিচের দিক চলে যাচ্ছে না, বক্সটা এই যে এটা পেডিং দিছি তো, ওই পেডিংটা দেওয়ার কারণে আমার ওই যে এই যে বক্সটা আছে হাইটটা একটু বাড়া যাচ্ছে, সেজন্য 3 নাম্বার যে বক্সটা আছে সে ইয়া হয়ে যাচ্ছে আর কি, নিচের দিক চলে যাচ্ছে। এই জায়গায় দেখি, হ্যাঁ এটা ফিক্স করা যাবে হচ্ছে এই যে এই জায়গায় একটা হাইট ফিক্স করে দিলে সবচেয়ে বেটার। এই যে দেখেন এই যে আমাদের হোভারে, তো এই হোভারটা কিন্তু খুব দ্রুত হচ্ছে, সেই হোভারটার জন্য যদি আমরা একটা অ্যানিমেশন দিই, আমরা হচ্ছে পেডিংটা নাই করে দিই, যেহেতু পেডিংটা বিরক্তিকর লাগতেছে, পেডিংটা আমরা নাই করে দিই। এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে আমরা একটি বর্ডার দিয়েছিলাম আমাদের বক্সে, কোনো বর্ডার না, বর্ডার দেওয়া হয়নি, আমরা একটা বর্ডার দিয়ে দিই আমাদের বক্সে। এই যে বর্ডার দিয়ে দিই, একটা সাদা কালারের বর্ডার হবে, বর্ডার 1 পিক্সেল সলিড স্ল্যাশ FFF। যখন আমাদের হচ্ছে এই যে এখন হচ্ছে আমাদের একটা সাদা কালারের বর্ডার আসার কথা, আসছে কি সাদা কালারের বর্ডার। এখন আমার যখন হোভার হবে তখন আমি চাচ্ছি হোভারে ওই বর্ডার কালারটা হয়ে যাবে কালো। এখন এসে এখানে দিয়ে দিলাম বর্ডার কালার, খালি বর্ডার না লেখা, মানে বর্ডার 1 পিক্সেল সলিড না লেখা, খালি বর্ডার কালারটা কালো করে দিব, কারণ আমার বর্ডারটা হচ্ছে এতে দেওয়া আছে, এজন্য আমাকে বর্ডারটা রেখে এই জায়গায় পুরাটা লেখা লাগবে না, জাস্ট খালি বর্ডার কালারটা যদি আমি কালো করে দিই তাহলে হয়ে যাবে। এখন যদি আমি আশা দেখি, দেখেন তো বর্ডার কালারটা ব্ল্যাক হয়েছে কি, দেখা যাচ্ছে কি? আচ্ছা 2 পিক্সেল দিয়ে দিই তাহলে বর্ডারটা। এবার বোঝা যাচ্ছে কি, বোঝা যাচ্ছে কি এই যে 2 পিক্সেলের একটা। এখন আমরা চাচ্ছি যে এই জিনিসটা একটু স্মুথলি আসুক, একদম হোভার করতেছি ছেড়ে দিচ্ছে কিরকম লাগতেছে, এই জিনিসটাকে যদি আমরা স্মুথলি আনতে চাই তখন আমাদের হচ্ছে একটা সিএসএস এর একটা অ্যানিমেশন প্রপার্টি ইউজ করতে হবে। অ্যানিমেশন আর অ্যানিমেশন প্রপার্টিটা সবসময় ইউজ করবেন হোভারে নয়, ডাইরেক্ট হচ্ছে অ্যাঙ্করে, যে অ্যাঙ্করে যে স্টাইলটা করা আছে সেখানে আমরা হচ্ছে অ্যানিমেশন একটা প্রপার্টি ইউজ করবো, সেই প্রপার্টির নাম হচ্ছে ট্রানজিশন। দিয়ে দিয়ে দিলাম অল, মানে সবগুলা যতগুলো এলিমেন্ট আছে আমার এর মধ্যে সবগুলো এলিমেন্টকে আমি হোভার দিতে চাচ্ছি, আর মানে অ্যানিমেশনটা দিতে চাচ্ছি অল
কত সেকেন্ড, 1 সেকেন্ডের 0.3 সেকেন্ড দিয়ে আমি যখন এখন সেভ করব, সেভ করে যদি এখানে আসি, আইসা রিলোড দেই, রিলোড দেওয়া হচ্ছে। এখন যদি দেখি এই যে স্মুথলি যাচ্ছে কি আগের চেয়ে, বোঝা যাচ্ছে কি? আচ্ছা 1 সেকেন্ড দিয়ে দিই এটা। এই যে এখন বোঝা যাচ্ছে কি একটু স্মুথলি লোড হলো। এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু আস্তে যাচ্ছে, একটু আস্তে আসতেছে, বোঝা যাচ্ছে কি? হোভার করলে না, বেশি আস্তে দিলাম বোঝার জন্য আর কি, আস্তে আসা যাওয়া করতেছে কি। এখন হচ্ছে আমাদের সুবিধার্থে আমাদের কত সেকেন্ড লাগবে, যদি 1 সেকেন্ড হয়, যে আমার ক্লায়েন্টের 2 সেকেন্ড লাগবে বা 3 সেকেন্ড লাগবে, তো সবসময় ইয়া হলো 0.1 সেকেন্ডের মধ্যে ইউজ করা। আর এটা হচ্ছে এখানে একটা মেথড আছে, ইজ ইন আউট। এটা যদি দেই, দিয়ে দেখি আমাদের কি হয়, সেম কাজই করতেছে, তাই না? এখন আমরা চাচ্ছি যে এই যে ফন্ট সাইজটা সবকিছু বড় ছোট হচ্ছে, সেটা না করে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে খালি হোভারটা কাজ করবে। তখন আমি এখানে অল না দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড। তখন হচ্ছে আমাদের খালি ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে না, যে কালারটা আছে সেই কালারটার উপরে আমাদের হোভারটা কাজ করবে, অন্য কোনো কিছুর উপরে। ফন্ট সাইজ দেখেন, আগে আমাদের কিন্তু ফন্ট সাইজ গুলা এই যে সব ছোট থেকে বড় হচ্ছিল যখন আমরা রিলোড দিচ্ছিলাম স্লো ভাবে। এখন আমাদের খালি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন খালি ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু ইয়া হচ্ছে রিলোড দেওয়ার পরে, কারণ আমরা খালি ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশনটা দিয়েছি। এখানে হচ্ছে আমাদের যে স্টাইল গুলা করবো, আমি যদি এখানে হচ্ছে ফন্ট সাইজ যেটা আছে ফন্ট সাইজটাকে ছোট বড় করি, এখানে এসে যদি ফন্ট সাইজটাকে ছোট বড় করি, যে ফন্ট সাইজ, এখানে ফন্ট সাইজ দিলাম কত 16 পিক্সেল, ওভার এরিয়া ফন্ট সাইজ দিলাম হচ্ছে আমার কত, ওভার এরিয়া ফন্ট সাইজ দিলাম হচ্ছে আমার 20, ফন্ট সাইজ 20 পিক্সেল। এখন এসে যদি আমি এখানে এসে ব্যাকগ্রাউন্ডের জায়গায় ফন্ট সাইজ লিখে দেই, দেখি কাজ করি কিনা আমাদের ফন্ট সাইজ। এই যে দেখেন, এই যে ওভারে এসে কিন্তু এই যে ফন্ট সাইজটা একটু এনিমেট হয়ে বড় ছোট হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তাড়াতাড়ি চলে আসতেছে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর ইয়ে হচ্ছে না, লেট হচ্ছে না, কিন্তু ফন্ট সাইজটা একটু আস্তে আস্তে বড় ছোট হচ্ছে, তাই নয় কি? এখন এই যে এই জিনিসটা হচ্ছে আপনার এই যে ট্রানজিশনের মধ্যে যে প্রথম যে মেথডটা দিচ্ছেন ফন্ট সাইজ, এটা হচ্ছে এখান থেকে আপনার যে স্টাইলগুলো করছেন, যে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে আস্তে আস্তে আমরা যাচ্ছি, তখন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এই জায়গায় নিয়ে কপি করে এই জায়গায় এসে নিয়ে দিয়ে দিব। তো সবচেয়ে সবাই ম্যাক্সিমাম যারা তারা হচ্ছে সবসময় অল ইউজ করে। তবে আমাদের যখন স্পেসিফিক কোনো কিছু লাগবে, অল দিলে হচ্ছে এই জায়গায় যতগুলা স্টাইল করা আছে সেই স্টাইলগুলা হচ্ছে না দিলে বা কোনো কিছুই দিলাম না, আমরা শুধু ট্রানজিশন আর হচ্ছে সময়টা দিলাম। আচ্ছা দেখি দিলাম, দিয়ে দেখি কি হয়। এটা হচ্ছে অলের কাজ করতেছি, তবে ডিফল্ট ভাবেই অল থাকে, অল থাকে। তো কষ্ট করে অল লেখার দরকার নেই। এইখানে হচ্ছে যদি এই যে মেথডগুলো আমরা ইউজ করতে চাই, ব্যাকগ্রাউন্ড বা আর কোনো হচ্ছে এই যে ইজ ইন আউট, ইজ ইন আউটটাও দেওয়ার দরকার নাই। ইজ ইন দিলে কি হয় যদি আমরা আউটটা না দিই, ফন্ট সাইজটা ছোট করে নিই, বিরক্ত লাগতেছে। তেমন কোনো ইয়াই নেই। এটা হচ্ছে আপনার কি এই যে অ্যানিমেশনের যে ট্রানজিশন আছে না, ট্রানজিশন হচ্ছে কিউবিক বেজিয়ার টাইপের একটা বক্সের মতো কাজ করে। এই জিনিসটাকে আপনারা যদি বিস্তারিত পড়তে চান, তাহলে যে আমাদের যে সিএসএস এর যে অ্যানিমেশন এখানে আছে, অ্যানিমেশন প্রপার্টিগুলো কোথায়, সিএসএস এই যে ট্রানজিশন, এই যে ট্রানজিশনে এই জায়গায় মানে আসলে বিস্তারিত ভাবে সবকিছু দেওয়া আছে। যে ট্রানজিশন উইথ 3 সেকেন্ড, মানে উইথটা 3 সেকেন্ডের বড় হবে, এই যে তারপর হচ্ছে এই যে আপনার হচ্ছে যখন হাইট উইথ দুইটাকে দিতে চাবেন, তখন আপনার এই যে এভাবে লিখতে হবে, প্রথমে উইথ লেখা 3 সেকেন্ড লিখে কমা দিয়ে তারপর হাইট লেখা 4 সেকেন্ড দিলেন। এই যে তখন কি হবে দেখেন, এই যে 3 সেকেন্ড হচ্ছে উইথটা পরিবর্তন হবে, 4 সেকেন্ড হচ্ছে হাইটটা পরিবর্তন হবে। তারপরে এই যে দেখেন এই যে ইজ, হ্যাঁ
এই যে এই জায়গায় ইজটা কিভাবে কাজ করে আর কি, ট্রানজিশনের বক্ররেখা যেটা ইজ ইন দিয়ে কি বোঝায়, অ্যানিমেশনটা দ্রুত গতিতে শুরু হবে, ইজ আউট দিয়ে কি বোঝায়, অ্যানিমেশনটা ধীরে গতিতে শেষ হবে। মানে ধীরে গতিতে ইজ ইন আউট বলতে কি বোঝায়, ধীরে গতিতে শুরু হবে আবার ধীরে গতিতে শেষ হবে। ইজ ইন আউট দিয়ে দিলে অ্যানিমেশনটা ধীরে গতিতে শুরু এবং শেষ হবে। আর যদি শুধু ইজ ইন দেওয়া হয় তো অ্যানিমেশনটা আস্তে শুরু হবে কিন্তু দ্রুত ক্লোজ হয়ে যাবে। আর লিনিয়ারটি কি বোঝায়, অ্যানিমেশনটা একই গতিতে শুরু হবে এবং একই গতিতে শেষ হবে। আর এটা মূলত ডিফল্ট থাকে মূলত ইজটা, হ্যাঁ ইজটা ডিফল্ট, ইভেন আউট করে ডিফল্ট হ্যাঁ ইজ ইন আউট। তারপরে এই যে কিউবিক বেজিয়ার নামে একটা ইয়ে আছে চারদিকে, কিভাবে হচ্ছে কিউবিক বেজিয়ার ফাংশনে আপনি ভ্যালু নির্ধারণ করতে পারবেন। এই ইজিনটা দেখেন, তারপর হচ্ছে এই যে আপনার ট্রানজিশনের সাথে আরেকটা প্রপার্টি হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মটা দিয়ে কি হয়, ট্রান্সফর্মটা দিয়ে হচ্ছে আপনার একটা এলিমেন্টকে আমরা ঘোরাতে পারি, বড় করতে পারি, স্কেল করতে পারি, রোটেট করা। এটা হচ্ছে এই যে ট্রান্সফর্মটাতে, ট্রান্সফর্ম প্রপার্টিটা একটু দেখে নেন, যদিও আমাদের ক্লাসে একটু সময় হবে না দেখানোর। এই যে ট্রান্সফর্মের এখানে রেফারেন্স আছে, এই যে ট্রান্সফর্মের এখানে 2D ট্রান্সফর্ম, 3D ট্রান্সফর্ম, এখানে লেখা আছে যে ট্রান্সফর্মটা আসলে কি, তারপর ট্রান্সফর্মের ব্যবহার কিভাবে করবেন। এই যে ট্রান্সফর্মে কিছু মেথড আছে, ট্রান্সলেট মেথড, রোটেট মেথড, স্কেল মেথড, স্কিউ মেথড, মেট্রিক মেথড। এই মেথডগুলো দেখে নিয়ে আমরা যেরকম সিএসএস এ উইথটা ফিক্স করার সময় ক্যালকুলেট নামে একটা মেথড নিয়েছিলাম না, ক্যালকুলেট থেকে ফার্স্ট ব্র্যাকেট শুরু করছি, ফার্স্ট ব্র্যাকেট শেষ করছি, ওর মধ্যে ক্যালকুলেটের ভ্যালুটা আমাদের কি ক্যালকুলেট করতে চাচ্ছি ওটা দিয়ে দিছি। আর ট্রান্সফর্মে এসে এরকম হবে, এই যে ট্রান্সলেট নামে একটা মেথড থাকবে, তার মধ্যে ভ্যালু থাকবে। এটাতে কি বোঝাচ্ছে, এটাতে বোঝাচ্ছে মানে আপনার এই যে দেখেন, এই যে ট্রান্সলেট দেওয়ার কারণ, ট্রান্সলেট দিয়ে কি বোঝাচ্ছে এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ট্রান্সলেট মেথড একটি এলিমেন্টের বর্তমান পজিশন পরিবর্তন করে ওই ডিভ এলিমেন্টটি বর্তমান পজিশন থেকে ডান দিকে, এই যে 30 পিক্সেল 30 পিক্সেল দেওয়ার কারণে ডান দিক থেকে 30 পিক্সেল এবং নিচের থেকে 30 পিক্সেল সরে গেছে। এটা এই যে ট্রান্সলেটটা কি কি মেথড আছে, ট্রান্সলেট এক্স ওয়াই আছে, ট্রান্সলেট এন আছে, ট্রান্সলেট ওয়াই আছে, ওয়াই এন আছে। এন দিয়ে বোঝাচ্ছে সংখ্যা, নাম্বার, হ্যাঁ এখানে নাম্বার আমরা দিতে পারবো, তারপর ভ্যালু, পিক্সেল ভ্যালু দিতে পারবো। আর রোটেটটা দিয়ে কি বোঝায়, রোটেট বলতে আমরা কি বুঝি, ঘোরানো কোনো কিছুকে। যখন আমরা এখানে ট্রান্সফর্ম রোটেট 15 ডিগ্রি দিয়ে দেবো, তখন এই যে টেক্সটবক্সটা 15 ডিগ্রিতে কিন্তু ঘুরে গেছে, দেখেন এদিকে ঘুরে গেছে কি জিনিসটা। তারপর হচ্ছে রোটেট যদি আমরা আরো বাড়াই দেই, এই যে -15 পিক্সেল দেওয়া হয়েছে, তখন এদিকে 15 পিক্সেল ঘুরে গেছে। এই জিনিসটা হচ্ছে যখন হচ্ছে আমরা অ্যানিমেশনে আমাদের যে ইয়াটা আছে, বক্সটা আছে, অ্যানিমেশন করার পর ভাবলাম আমরা একটা ঘুরান দিয়ে দেবো 360 ডিগ্রি একটা ঘুরান, তখন হচ্ছে কি করলাম যে হোভার করলে এটা হচ্ছে রোটেট হয়ে আমাদের যে বক্সটা আছে এই বক্সটাতে যদি কেউ হোভার করে, অথবা এটা যে আছে এটাতে যদি হোভার করে, তখন আমি করলাম কি রোটেট, ট্রানজিশন, ট্রান্সফর্ম, রোটেট, রোটেট এক্স দিব না ওয়াই দিব, জাস্ট রোটেট দিলাম, রোটেট দিয়ে দিলাম 90 ডিগ্রি। এখন আমরা যদি এখানে আইসা দেখি আমাদের বক্স মনিটরতে, দেখেন রোটেট হয়ে কিন্তু ঘুরে গেছে 90 ডিগ্রি। এখন আমরা চাচ্ছি যে 360 ডিগ্রি একটা ঘোরানটি দিক। তিনশো 360 ডিগ্রি ঘোরানটি দিলে একদম যেভাবে শুরু হচ্ছে সেভাবে ঘোরা শেষ হচ্ছে আর কি। এই যে ট্রান্সফর্ম আর ট্রানজিশন খুব সুন্দরভাবে ইউজ করা যায়, দেখতেছেন তো। তারপর আমি চাচ্ছি যে এটা স্কেল আপ হয়ে যাবে, মানে এটা যে সাইজটা আছে না সেই সাইজটা ইয়া হয়ে যাবে, এখানে এসে স্কেল ইয়া করে দিলাম,
এখন যখন আমি এখানে আসবো, আসার পরে যে বড় হয়ে যাচ্ছে, দেখেন তো বড় হয়ে যাচ্ছে কি, এটা বড় হয়ে যাচ্ছে না সাইজটা। এটা হচ্ছে স্কেলিং আপ করে দিচ্ছে, হচ্ছে আপনার 1 হচ্ছে নরমালি থাকে, 1 থেকে যত বাড়াবেন, 1.2 দিছি আমি, মানে যদি এটা 100 থাকে, 100 পিক্সেল থাকে, সেটা 120 পিক্সেল করে নিছে। তো ট্রানজিশন আর ট্রান্সফর্ম দিয়ে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশনের কাজ করা যায়। আপনারা বিস্তারিত দেখে নিন এই ইয়াগুলা থেকে, গ্রুপগুলো থেকে, এই যে আমাদের সেট একাডেমি থেকে। এই মোটামুটি এই যে তারপর হচ্ছে আমাদের যে ফোকাস টু ক্লাস, যেটা ফোকাস টু ক্লাসটা কি জন্য ইউজ করবো, আমরা বলছিলাম যে আমরা যখন এই যে ইনপুটে ক্লিক করি তখন এটা ফোকাস হয়। তো আমরা চাচ্ছি ইনপুটে যখন ক্লিক করে তখন এই যে ফোকাসের যে বর্ডার কালারটা আছে সেটা আমরা চেঞ্জ করে দিতে। আচ্ছা, এই জায়গায় দিলাম প্রথমে ইনপুট দিয়ে একটা স্টার্ট করলাম হচ্ছে আউটলাইন না 0। আউটলাইনটা 0 আসলে কি, এটা আউটলাইনটা 0 হচ্ছে আমি যে ক্লিক করতেছি না, ক্লিক করার পরে যে নীল কালারটা আসতেছে, এখানে দেখা যাচ্ছে কি নীল বা অন্য একটা কালার, যেটা ওই জায়গায় দেখা যাচ্ছে, ওই কালারটা হচ্ছে আউটলাইন হিসাবে আসে। এটা যদি আমি 0 করে দেই ইনপুটে, এখন এসে যদি আমি সেভ করি, সেভ করে যদি এখন আমি ক্লিক করি, এখন কিন্তু আর চেঞ্জ হচ্ছে কি। তো এখন এটা হচ্ছে আমরা চাচ্ছি যে আউটলাইন ব্রাউজারের বাই ডিফল্ট যে আউটলাইনটা দেয় সেটা আমরা রাখবো না, আমরা নিজস্ব ইনপুটে ফোকাস দিব। ফোকাস দিয়ে দিলাম যে কি আপনার বর্ডার কালার রেড। এখন তো লাল হয়ে গেছে, কি কালারটা লাল হয়ে গেছে, বর্ডারের কালারটা। আমরা যখন ফোকাস করলাম, এই যে ইনপুটে ফোকাস আপনার, এরপর হচ্ছে যে এই যে আমরা অলরেডি হোভার দেখছি, ফোকাস দেখছি। আর ইউজ মেথড হচ্ছে কিছু ইনপুটের হচ্ছে আরেকটা আছে হচ্ছে আপনার অ্যাক্টিভ। ইনপুটটা যদি অ্যাক্টিভ অবস্থায় থাকে, যে আমি যে টাইপ করতেছি এটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে, এই যে অ্যাক্টিভ অবস্থায় আছে, ফোকাস করে আবার এটাকে যদি আপনি অ্যাক্টিভ দেন তাহলে অ্যাক্টিভ হিসাবে কাজ করবে। এই মোটামুটি আমাদের হচ্ছে ছোট ক্লাসগুলো হচ্ছে এই যে ফোকাস, হোভার, ডিজেবল, তারপর এনটিএর চাইল্ড, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এই ছোট ক্লাসগুলো বেশি ইউজ হবে আমাদের যে সিএসএস এ। আমরা এসে তারপরও যে ছোট ক্লাসগুলো এখানে আছে সেই ছোট ক্লাসগুলো দেখে নিব। হ্যাঁ, তাহলে আমাদের ইন ফিউচারে যদি অন্য কোনো কিছু দরকার পড়ে তখন আমরা ইউজ করতে পারবো আর কি। তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হবে হচ্ছে হোভার, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এনটিএর চাইল্ড, ফোকাস, এই 4টা থেকে 5টা সুডো ক্লাস। আর আমাদের যে সুডো এলিমেন্ট যেটা বলছিলাম, যে সুডো এলিমেন্ট, সেই সুডো এলিমেন্টে আমাদের দুইটা জিনিস ইউজ হবে, একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে আফটার। সেই সুডো এলিমেন্টকে আপনি ডাবল মানে কি কয় বিসর্গের মধ্যে নিতে পারবেন অথবা সিঙ্গেল বিসর্গের মধ্যেও নিতে পারবেন। তো আমরা ম্যাক্সিমাম টাইমে আমি সিঙ্গেল বিসর্গের মধ্যেই নিয়ে নেই। আর এই বিফোর আফটারটা কাজ করবে হচ্ছে জোড়া ট্যাগ যেগুলো আছে না, জোড়া ট্যাগ, যেই ট্যাগ গুলা হচ্ছে জোড়ায় জোড়ায় আসে। আমরা শুরুতেই যে HTML এর যে ট্যাগ গুলা দেখলাম, এই যে ডিপটা যেরকম জোড়ায় জোড়ায় আসতেছে না, H2 জোড়ায় জোড়ায়, এই যে H1 H2 শুরু হচ্ছে এখানে, শেষ হচ্ছে এখানে। কিন্তু আমাদের কিন্তু ইনপুট ট্যাগ গুলা যেগুলা, সেগুলা কিন্তু শুরু হচ্ছে শেষ হচ্ছে না, তাই না? এই ট্যাগ গুলাতে আমাদের বিফোর আফটারটা কাজ করবে না, সুডো এলিমেন্ট যেটা আছে বিফোর আফটার সেটা কাজ করবে না। এটা কাজ করবে হচ্ছে এই যে ফর্মের মধ্যে, এই ডিভের মধ্যে, কিন্তু ইনপুটের মধ্যে কাজ করবে না। তো আমরা যখন হচ্ছে এই যে বিফোর বা আফটার নিব, তখন বিফোর বা আফটারের একটা হচ্ছে আমাদের প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা হচ্ছে বিফোর আফটার কাজ করানোর জন্য ফরজ। আমরা এই ফর্ম বা এই যে বক্স মডেল আছে না, সেই বক্স মডেলে একটা হচ্ছে বিফোর আফটার দিব। এই বক্স মডেল দিলাম, নিয়ে এখানে নিয়ে আসলাম বক্স মডেল বিফোর। এই বিফোরের সবচেয়ে ফরজ একটা কাজ হলো কন্টেন্ট নামে একটা প্রপার্টি ইউজ করতে হবে, কন্টেন্ট। সেই প্রপার্টিটার মধ্যে আমি যা লিখবো তা হচ্ছে বিফোরে চলে আসবে ওই যে কোড। এখন যদি আমি সেভ দিয়ে যদি দেখি আসলে কি আসে, এই যে এ নামে একটা এখন ইয়ে চলে আসছে কি, দেখেন তো এখানে প্রত্যেকটা ডিভির শুরুতে একটা এ চলে আসছে কি বিফোরে, মানে একদম সব কন্টেন্টের শুরুতে কিন্তু একটা এ নামে একটা কন্টেন্ট চলে আসছে। ওই কন্টেন্টটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। আসলে এই বিফোর বা আফটারটা ইউজ করা হচ্ছে ফন্ট নেওয়ার জন্য, আইকন ফন্ট। আমরা যদি কখনো কোনো ওয়েবসাইটে দেখি বা যখন ইন ফিউচারে ফন্ট অপশন দেখবো, তখন আমাদের হচ্ছে যে এই বিফোর বা আফটারটা ইউজ করা হয় ফন্ট অথবা মনে করেন এমন কোনো স্টাইল নেওয়ার জন্য যে স্টাইলটা আমাদের হচ্ছে নরমালি আমরা স্টাইল করতে পারবো না, তখন হচ্ছে আমরা বিফোর আফটার নিয়ে স্টাইলটা করবো। এখন জাস্ট খালি জেনে রাখি হচ্ছে সুডো এলিমেন্টস হচ্ছে বিফোর আর আফটার।
এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এই বক্সটা চেঞ্জ করে আমরা একটা মেনু তৈরি করি, এরকম একটা মেনু তৈরি করি, নেভিগেশন বার তৈরি করি। এই যে সেট একাডেমিতে যেরকম একটা নেভিগেশন আছে না, আমরা এরকম একটা নেভিগেশন বার তৈরি করি। তার জন্য আমরা হচ্ছে নতুন একটা ফাইল নেই, ক্লাস 6 আইসা, আচ্ছা ক্লাস 5 এর ফাইলগুলো আমরা কপি করে ক্লাস 6 এ নিয়ে যাই। তাহলে তো খুশি করলাম। তো আমাদের যে ক্লাস 6 এ এসে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, সেই ফাইলটার নাম দিয়ে হচ্ছে নেভিগেশন। একটা সিএসএস ও ক্রিয়েট করি, navigation.css নামে। এখন হচ্ছে আমরা সিএসএস ফাইলটাকে লিংক আপ করে দেব। এখন এসে আমরা হচ্ছে একটা ডিভ নেই, প্রথমে একটা কাজ করি, আমাদের যেহেতু এই নেভিগেশনটা হচ্ছে হেডার এলিমেন্টের হেডার পার্টে থাকবে, ওয়েবসাইটের হেডার পার্টে থাকবে, সেজন্য আমরা একটা ট্যাগ নিব, সেই ট্যাগটার নাম হচ্ছে হেডার। আমরা শুরুতে দেখছিলাম হেডার ট্যাগে যে আমার একটা ওয়েবসাইটের যে হেডারে যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলোকে দেখানোর জন্য আমরা হেডার নামে একটা ট্যাগ নিই। হেডার ট্যাগ নিলাম, সেই হেডার ট্যাগকে একটা আইডি দিয়ে দিলাম বা ক্লাস দিয়ে দিলাম, আমরা আইডি ইউজ করলাম হেডার। সে তার আন্ডারে একটা ডিভ নিলাম, সেই ডিভটার নাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনারটা নিলাম হচ্ছে আমাদের যে মানে আমাদের যে হেডারের আন্ডারে যে কন্টেন্ট গুলা থাকবে, সেই কন্টেন্ট গুলাকে আমরা হচ্ছে সেন্টার করার জন্য মানে একটা ফিক্স উইথ দিয়ে সেটাকে সেন্টার করার জন্য আমরা যেরকম বক্স গুলা যেগুলা ছিল আমাদের বক্স এর আগের ক্লাসে যে বক্স গুলা ছিল, এই বক্স গুলাকে যেরকম হচ্ছে আপনার এই যে মানে কন্টেইনারে নিয়ে মার্জিন 0 করে সেন্টারে নিয়ে আসছে, যে ছোট করলে সেন্টারে চলে আসতেছে, সেটা করার জন্য আমাদের সবসময় একটা কন্টেইনার ডিপের মধ্যে আমাদের হচ্ছে এই বক্সগুলা ছোট ছোট বক্সগুলা নিতে হবে। তো তার আগে যদি কোনো সেকশন থাকে আমাদের, যে আমরা হেডার সেকশন ক্রিয়েট করবো, সেই জন্য আমরা হেডার ট্যাগের মধ্যে নিয়ে নিলাম। তো এর মধ্যে ডি কন্টেইনার নিয়ে এখন হচ্ছে আমার কন্টেইনারের মধ্যে কি থাকবে, একটা নেভিগেশনের কি কি থাকে, একটা নেভিগেশনে থাকে হচ্ছে একটা লোগো থাকবে একটা ওয়েবসাইটের, তারপরে ডান পাশে অথবা বাম পাশে নেভিগেশনটা থাকবে। তো আমরা লোগোটা নিয়ে নেই, অথবা আমরা লোগোটা লেখা দেই এখানে, যে প্রথমে আমাদের আরেকটা ডিভ নিয়ে, যেহেতু এটা হচ্ছে লেফটে থাকবে আর নেভিগেশনটা রাইটে থাকবে, আমাদের যে মেনু বারটা থাকবে সেটা রাইটে থাকবে আর যে লোগোটা থাকবে সেটা লেফটে থাকবে, সেই জন্য আমরা একটা ডিভ নিয়ে নেই, ক্লাস দিয়ে দেয় হচ্ছে লোগো দিয়ে এর ভিতরে একটা এনকোড নিয়ে নিই, কারণ লোগোতে সবসময় হচ্ছে আপনার হাইপার লিঙ্ক থাকবে, লোগোতে লিঙ্ক থাকে না, আমরা যখন লোগোতে ক্লিক করি তখন তো হোম পেজে চলে যাবে, যে প্রত্যেকটা ওয়েবসাইটের লোগোতে কিন্তু লিঙ্ক থাকে। এখানে আমরা আছে হচ্ছে ইনার পেজে, লোগোতে যখন ক্লিক করবো তখন কি হয় যে আমাদের যে হোম পেজ যেটা আছে সেটাতে নিয়ে আসতেছে, কিন্তু যে লোগোতে ক্লিক করলে আমাদের হোম পেজে নিয়ে আসতেছে। তো সেই জন্য আমরা হচ্ছে লোগোতে একটা অ্যাঙ্কর দিয়ে দিব, ওই অ্যাঙ্করের নাম index.html দিয়ে দিব। index.html টা যেহেতু হচ্ছে আমাদের হোম পেজ থাকে, এবং আমাদের যেহেতু index.html এ আমরা চাচ্ছি না, সেহেতু হ্যাশ দিয়ে রাখবো, হ্যাশ দিয়ে বোঝায় ফাঁকা ইউআরএল। এখানে এসে আমি লোগোটা লিখে দিব, যে লোগো নেম। তারপর হচ্ছে আমাদের হচ্ছে এখন হবে নেভিগেশন মেনুটা। নেভিগেশন মেনু আমরা দেখছিলাম যে আমরা হচ্ছে প্রথমে একটা ডিভ বলছিলাম যে ডিভ নিব, ডিভের ক্লাস দিয়ে দিব হচ্ছে মেনু, মেন মেনু দিয়ে এর আন্ডারে হচ্ছে আমরা এখন মেনুতে কয়টা আইটেম থাকবে কি থাকবে সেটা ঠিক করে দেখে আমরা একটা ইউএল ট্যাগের মধ্যে একটা এলআই নিব, এলআই এর মধ্যে অ্যাঙ্কর দিয়ে ওই মেনুটার নাম লিখবো, দিয়ে দিলাম হোম। তারপর এটাকে কপি করলাম, কপি করে অ্যাবাউট
আর এখন যদি আমরা একটা ব্রাউজারে এখন দেখি যে আমরা যে নেভিগেশনটা তৈরি করলাম সেটা কি অবস্থা। এই যে দেখেন লোগো নেম আছে, হোম অ্যাবাউট আস, আওয়ার সার্ভিস, আওয়ার কন্ট্যাক্ট আস, সেটা কিন্তু মানে আমরা যেভাবে চাচ্ছিলাম ঠিক সেভাবেই হয়েছে। এখন এসে আমরা চাচ্ছি যে আমাদের যে এই নেভিগেশনটা আছে সেই নেভিগেশনে একটা ব্যাকগ্রাউন্ড হবে। তো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে এই কালারটা কপি করে নিয়ে আসি আমরা। কালার কপি করার জন্য একটা টুল আছে, টুলের নাম হচ্ছে পিক্সি। হ্যাঁ, পিক্সি যদি দেখে এখানে এটা পিক্সিটা যদি আপনি ইউজ করেন, পিক্সিটা ওপেন করার পরে এটা হচ্ছে একদম ছোট একটা 11 কিলোবাইটের ফাইল চালু হয়ে গেছে। এই যে এখানে লেখা আছে কিভাবে আপনার কপি করা লাগবে। যে কন্ট্রোল অল্টার সি দিলে আপনার ওই কালার কোডটা, যে কালার কোডটা আমরা চাচ্ছি সেই কালার কোডটা কপি হবে। এই যে কন্ট্রোল অল্টার সি দিয়ে আমি কপি করে নিলাম, নিয়ে এখানে না আমাদের যে নেভিগেশন ডট সিএসএস আছে সেখানে এসে হিটারে। তো সবার আগে আমরা বলছিলাম যে আমরা হচ্ছে ইউনিভার্সাল ট্যাগের মধ্যে মার্জিন 0 দিয়ে দিব, মার্জিন 0, পেডিং 0, তারপর হচ্ছে বডি এবং হেডের মধ্যে মানে HTML এবং বডির মধ্যেও এই সেম জিনিসটা করে দিব, মার্জিন 0, পেডিং 0। এখন হচ্ছে আমাদের যে হেডারটা আছে সেই হেডারটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। তো আমরা কালার কোড তো কপি করছি, এখন এসে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। দেখেন কালার কোডটা কিন্তু কপি করে নিচ্ছে পিক্সি। কন্ট্রোল অল্টার সি দিলে কালার কোডটা কপি করে নিয়ে এসে এই যে পিক্সি, এই যে দেখেন এখানে লেখা আছে কন্ট্রোল অল্টার, এই যে পিক্সি হটকি দেখা যাচ্ছে কি, কন্ট্রোল অল্টার সি। তো এইটা হচ্ছে ছোট একটা প্রোগ্রাম, 11 কিলোবাইটে রান করে রেখে দিবেন কাজ করার সময়। এখন দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডটা পাইলো কিনা। এখন আইসা যদি আমরা হচ্ছে নেভিগেশনে যাই, যদি দেখি এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের পাইছে। তারপরে যে আমাদের আগে যে পেডিং কোডিং গুলো পাচ্ছিল সেগুলো কিন্তু নাই, ডাইরেক্ট সবকিছু এই ক্ষেত্রে চলে আসছে। যেহেতু আমাদের হচ্ছে যে কালারটা প্রায় সেম, সেই জন্য এই লেখাগুলো বোঝা যাচ্ছে না। এখন এসে আমাদের হচ্ছে কাজ করতে হবে কি, আমাদের এই জিনিসগুলোকে একটা মানে ব্রাউজারের যে মাঝখানে নিয়ে আসতে হবে, আমাদের বক্স মডেলের মতো করে, যে যেন ব্রাউজার সবকিছু মাঝখান থেকে শুরু হয়। সেই জন্য আমাদের পিস্টেল করতে হবে, হচ্ছে এখানে এসে যে আমাদের যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারকে উইথ দিয়ে দিলাম আমরা হচ্ছে কত 900 পিক্সেল, আর দিয়ে দিলাম মার্জিন 0 ও 2। তাহলে কি হবে, তাহলে আমরা যদি এসে দেখি এখানে নেভিগেশনে এই যে 900-র মধ্যে কিন্তু চলে আসছে আর কি। আমাদের ব্রাউজারটা অনেক ছোট তো, 1024 পিক্সেল তো, সেজন্য অল্প বোঝা যাচ্ছে। এই যে এটা 900-র মধ্যে কিন্তু এদিক থেকে সরে চলে আসছে, অলরেডি হয়ে গেছে। আমাদের এই কন্টেন্টগুলো যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভালোভাবে বোঝা যাবে। তো আপাতত এতটুকুই বুঝি যে এটা হচ্ছে দুই দিক থেকে মার্জিন অটো হয়ে গেছে, 900 পিক্সেলের মধ্যে চলে আসছে আমার কন্টেন্টটা। এখন আমরা চাচ্ছি যে লোগোটা আছে আমার, এই লোগো নামে একটা ক্লাস নেওয়া আছে, লোগোটাকে আমরা উইথ দিয়ে দিতে চাচ্ছি যে 900 পিক্সেল যেটা আছে তার 25% পাবে সে, উইথ 25%। এবং সেটা হচ্ছে সে লেফটে সরা যাবে, ফ্লোয়েট লেফটে, সে হচ্ছে লেফটেই থাকবে, ফ্লোয়েট লেফট। আর আমার যে নেভিগেশনটা মেইন মেনুটা আছে, সেই মেইন মেনুটা হচ্ছে আপনার রাইটে সরা যাবে, সে নেভিগেশন মেনুটা হচ্ছে এই পাশ থেকে শুরু হবে। সেটা করার জন্য আমরা হচ্ছে ফ্লোয়েট রাইট উইথ দিয়ে দিই। আমাদের যেহেতু এখানে উইথ 25% ইউজ করছি, আমাদের উইথ আছে 75%, এখনো আমাদের হাতে আছে 100% আছে। আমরা উইথটা দিয়ে দিলাম 75%, যেটা আছে সেটাই দিয়ে দিলাম। এখন যদি আমরা এসে রিলোড দেই, মানে আমাদের এই যে লোগোটা এই পাশে সরে গেছে, মেনুটাও এই পাশে সরে আসে, কিন্তু আমার কোন টেক্সট গুলো কিন্তু এই পাশে আসে নাই।
আবার ব্যাকগ্রাউন্ডটাও নাই হয়ে গেছে আমাদের। তো ওই যে ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে গেছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আবার ফেরত নিয়ে আসার জন্য আমরা হচ্ছে যে হেডার অথবা কন্টেইনারে ওভারফ্লো হিডেন করে দিই। দেখি এই যে চলে আসছে কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা। এখন আমরা যাচ্ছি এই যে লেখাগুলা তো আসলে এই দিক থেকে শুরু হওয়ার কথা, রাইট সাইড থেকে শুরু হওয়ার কথা, লেফট সাইড থেকে। তো আমরা শুরুতেই বলছিলাম যে আমাদের টেক্সট গুলাকে যদি মানে রাইট থেকে নিতে চাই তখন আমাদের টেক্সট লাইন ইউজ করতে হবে, যে টেক্সট লাইন রাইট। এখন আমরা যদি এসে দেখি টেক্সট গুলা কিন্তু রাইট থেকে শুরু হয়েছে, আমাদের রাইট থেকে শুরু হয়েছে কি এখন এই যে দেখেন এটা কিন্তু সেন্টারাইজ হয়ে গেছে। যতই ছোট করতেছি কন্টেন্ট গুলা কিন্তু এই 900 পিক্সেলের মধ্যেই থাকতেছে। এই যে বড় করতেছে এই যে দেখেন 900 পিক্সেলের মধ্যে কিন্তু এই দিক থেকে যেরকম স্পেস পাচ্ছে এই দিক থেকেও একই স্পেস পাচ্ছে। এখন এসে আমাদের হচ্ছে লোগোটা, আমরা চাচ্ছি লোগোটা তো সাদা একদম ইয়া হয়ে গেছে, মানে নীল কালার হয়ে গেছে। এরকম না হয় আমরা একটা সাদা কালারের লোগো চাচ্ছি, একটু বড় ফন্ট সাইজ একটু বড় হবে, লোগো তো সাধারণত এত ছোট হয় না। সেই জন্য আমরা হচ্ছে এসে লোগোর মধ্যে যে অ্যাঙ্করটা আছে তাকে ধরবো। লোগোর মধ্যে একটা অ্যাঙ্কর আছে তাকে ধরলাম, ধরে হচ্ছে বললাম যে কালার হয়ে যাবে হচ্ছে সাদা। ফন্ট ওয়েট দিয়ে কি বোঝায় যে ফন্টটা কত মোটা হবে বা কত চিকন হবে। তো ফন্ট ওয়েট আমি গোল করে দিলাম। গোল করে দিয়ে আমরা তো একটু আগে ইউজ করছিলাম ফন্ট সাইজ, ফন্টটাকে বড় ছোট করার জন্য, যে ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল হবে। এখন যদি আমরা এসে দেখি দেখেন আমাদের লোগোটা কিন্তু একদম যেভাবে আমরা চাচ্ছিলাম ওইভাবে হয়েছে। এখন আমরা চাচ্ছি যে লোগো টেক্সটগুলো সবগুলো বড় হাতের হবে, ছোট হাতের হবে না। তখন আমরা এখানে এসে সিএসএস একটা প্রপার্টি আছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস বা লোয়ার কেস বা ক্যাপিটালাইজ। এখানে এসে আপার কেস দিতে পারি, যদি সবগুলা ছোট হাতের হয় লোয়ার কেস দিলে কি হবে দেখেন সবগুলা কিন্তু ছোট হাতের হয়ে গেছে। আপার কেস দিলে সবগুলা বড় হাতের। ক্যাপিটালাইজ যদি দিয়ে দেই তাহলে হচ্ছে প্রথম অক্ষরগুলো বড় হাতের হচ্ছে। তা আমরা আসলে চাচ্ছিলাম যে আপার কেস হবে, আপার কেস দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমরা দেখি সবগুলা বড় হাতের হয়েছে কি। এখন আমরা যাচ্ছি যে টেক্সটের নিচে যে আন্ডারলাইন আছে সেই আন্ডারলাইনটা আমরা রাখবো না। তো একটু আগে আমরা দেখছিলাম যে অ্যাঙ্কর থেকে আন্ডারলাইন সরানোর জন্য টেক্সট ডেকোরেশন নাম দিতে হয়। তো আমাদের এখানে যেহেতু সবগুলা অ্যাঙ্করের মধ্যে আমরা একটা অ্যাঙ্করের মধ্যেও এই দেখেন যতগুলো অ্যাঙ্কর আছে একটার মধ্যেও আমরা চাচ্ছি না যে এই টেক্সট ডেকোরেশন রাখবো আর কি। সেই জন্য আমরা করবো কি সবগুলার যেহেতু লাগতেছে তখন আমরা উপরে এসে এখানে এ দিয়ে টেক্সট ডেকোরেশন নাম করে দেব। তখন কি হবে যে আমাদের এই ট্যাগের মধ্যে এই যে আমাদের ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের মধ্যে যতগুলা এ আছে সেই এগুলোর নিচে যে আন্ডারলাইন আছে সেই আন্ডারলাইনটা থাকবে না। যদি রিলোড দেই দেখেন সবগুলা থেকে আন্ডারলাইন চলে গেছে। এখন এসে আমার যে মেনুটা এই মেনুটাতে এরকম ভাবে থাকবে না, পাশাপাশি থাকবে। একদম হোম অ্যাবাউট আছে এরকম না থেকে এটা তো হোমটাই দিকে থাকবে, কন্ট্রাক্টটা সবার শেষে থাকবে। তো সেটার জন্য আমাদের করতে হবে কি আমাদের হচ্ছে যে ইয়াটা আছে মেইন মেনু যে ইউএলটা আছে, প্রথমে মেইন মেনুর আন্ডারে যে ইউএলটা আছে ইউএল মানে যে আনঅর্ডার লিস্টটা আছে এখানে দেখেন মেইন মেনুর আন্ডারে একটা আনঅর্ডার লিস্ট আছে কি মেইন মেনু যে জিপটা আছে তার আন্ডারে একটা আনঅর্ডার লিস্ট আছে। সেই লিস্টটাকে আমরা ধরবো, ধরে হচ্ছে বলবো যে লিস্টের যে ডটগুলো আসতেছে লিস্ট স্টাইলটা আসতেছে সেটা নাই হয়ে যাবে। এই যে ধরলাম আমরা ধরে বললাম যে লিস্ট স্টাইল হবে না, লিস্ট স্টাইল না দিয়ে যখন আমরা রিফ্রেশ দিচ্ছি দিয়ে ব্রাউজারে এসে দেখতেছি যে লিস্ট স্টাইলটা নাই হয়ে গেছে। এখন আমরা বলতেছি যে এই যে লিস্ট আইটেম যেগুলো আছে সেই আইটেমগুলো পাশাপাশি হবে, লিস্ট আইটেমগুলো একটার নিচে একটা হবে না। তার জন্য আমাদেরকে ধরতে হবে মেইন মেনুর আন্ডারে যে লিস্ট আইটেমগুলো আছে সেই লিস্ট আইটেমগুলোকে ধরে আমাকে হচ্ছে বলতে হবে যে এগুলা হচ্ছে যে মানে ডিসপ্লে ব্লক দেওয়া আছে এটাতে। হ্যাঁ, যে আমরা যদি যাই লিস্ট আইটেমগুলোতে এই যে লিস্ট আইটেমগুলোতে এই যে ব্রাউজারের একটা স্টাইল দেওয়া আছে, এই জায়গায় দেখা যাচ্ছে কি এই যে ডিসপ্লে ব্লক নামে একটা স্টাইল দেওয়া আছে। তো আমরা চাচ্ছি ওই স্টাইলটাকে আমরা হচ্ছে ইয়া করব, চেঞ্জ করে দিয়ে আমরা ইনলাইন করে দেব। ডিসপ্লে যেগুলো আছে সেগুলো ব্লক না হয়ে ডিসপ্লে ইনলাইন ব্লক হবে। এখন যদি আমরা এসে সেট করে দেখি দেখেন আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবেই কিন্তু এই কন্ট্রাক্টটা সবার পরে তারপরে এভাবে আসতেছে। এখন আমাদের এই কালারটাও ভালো লাগতেছে না, ফন্ট সাইজ একটু বাড়ায় দেওয়া দরকার। তো আমরা করলাম কি যে লিস্ট স্টাইল যে অ্যাঙ্কর গুলো আছে অ্যাঙ্কর ট্যাগ আপনার হচ্ছে এ না ধরলে কাজ করবে না। এলআই এর মধ্যে আমি যদি দেই তাহলে অ্যাঙ্কর গুলো কাজ করে না, অ্যাঙ্করটাকে ধরে এটাকে ধরে তারপর হচ্ছে কালার দিলে কালারটা কাজ করে। এসে কালার দিলাম, কালার হলো হচ্ছে হালকা
হোয়াইটিশ কালার। আচ্ছা, ইনলাইন ব্লক আর ব্লকের মধ্যে তফাৎ কি? ইনলাইন ব্লক আর ব্লকের মধ্যে তফাৎ হচ্ছে যে অ্যাঙ্করের ক্ষেত্রে বেশি বোঝা যায়। অ্যাঙ্করে যদি আমি এখানে এসে পেডিং দিয়ে দাঁড়াবো, পেডিং 10 পিক্সেল দিয়ে দিই, এখন দেখো তো উপরে নিচে কি পেডিংটা পাইছে। উপরে আচ্ছা কালারটা হচ্ছে এফেক্ট করে দিই। এই যে দেখো পেডিং তো চারদিক থেকে পাওয়ার কথা ছিল না, উপরে নিচে কি পেডিং পাইছে অ্যাঙ্করে? না না, এখন আমি যদি হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই, এটা হচ্ছে অ্যাঙ্কর কিন্তু ইনলাইন হয়ে থাকে, বাই ডিফল্ট ইনলাইন হয়ে থাকে। ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই, আর তার আগে দেখাই দিই, তুমি হয়তো বুঝতে পার। এই যে দেখো আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, বাট তোমার হচ্ছে ডিসপ্লে এই অ্যাঙ্কর ট্যাগগুলো যেগুলো আছে না, অ্যাঙ্কর বা স্পান, সেটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ডিসপ্লে ইনলাইন হয়ে থাকে। এখন আমি যখন এটাকে ইনলাইন ব্লক দিয়ে দিব, তখন দেখো পেডিংটা উপর নিচে কাজ করতেছে, কাজ করে নাই। এই জন্য ব্লক দিলে, হ্যাঁ শুধু ব্লক দিলে তো তখন এটা প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে চলে আসবে। যদি দিই ব্লক বলতে কি বোঝায়, ব্লক লেভেল যেগুলো আছে সেগুলা কিন্তু প্রত্যেকটা ব্লক যদি দিই এখানে এসে, এটা তেমন কোনো পার্থক্য বোঝাবে না, কারণ হচ্ছে যে লিস্ট আইটেম যেগুলো আছে সেগুলা কিন্তু ব্লক না, লিস্ট আইটেমটা ইনলাইন করা আছে। লিস্ট আইটেমে এই যে এই লিস্ট আইটেমটা যদি ইনলাইন না থাকতো, এই যে এটা না থাকতো, তখন এই যে অ্যাঙ্কর গুলো হচ্ছে যে কিন্তু আলাদা আলাদা লাইনে থাকে। আর ওটাকে ইনলাইন না করে শুধুমাত্র ব্লক করে দেন, এটা এখন বলতে হ্যাঁ এটা তো ব্লক উপরে হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে আমি তোমাকে বুঝাই, এই যে অ্যাঙ্করটা, হ্যাঁ অ্যাঙ্করের যে ইনলাইন ব্লকটা, সেই অ্যাঙ্করে যদি আমি ব্লকও দেই বা ইনলাইন ব্লক দেই, তবে ডিফল্ট ভাবে ইনলাইন ব্লক থাকে, ইনলাইন থাকে, অ্যাঙ্করে হচ্ছে ডিফল্ট থাকে ইনলাইন। আর ব্লক করলে হচ্ছে যে ডিসপ্লেটা ব্লক হয়ে যায়, কিন্তু এটা এলআই ট্যাগের মধ্যে আছে বলে এখন আমরা যদি এলআই কে ইনলাইন করে দেই, তখন শেয়ার ব্লকটা কাজ করবে না। আমি যদি তোমাকে হচ্ছে একটা নতুন একটা এ নেই এখানে আইসা, এই যে এখানে এই যে হেডারের নিচে একটা এ নেই, হ্যাঁ এটা নেই নিয়ে হচ্ছে এটা হচ্ছে তোমার এই কিছু একটা লিখি নেভিগেশন লেখা, এখন এই এটার একটা ক্লাস দিয়ে দিই। দেখো এই যে নেভিগেশনটা কিন্তু উপরে উঠে গেছে, দেখো তো উপরে উঠে গেছে না। এখন আমি যদি এটাকে ইনলাইন ব্লক করি, এখন সে নিচে নেমে গেছে কি পারফেক্টলি, এই যে ডিভের শেষে কিন্তু চলে আসছে। সে ইনলাইন দেওয়ার কারণে তার যে পেডিং মার্জিনটা সে উপরের দিকে উঠে গেছে। এটা যদি ওভারফ্লো হিডেন করে দেওয়া হইতো এটাকে, তখন সে কাটা যেত। আর হচ্ছে তুমি যদি এই যে ইনলাইন ব্লকটা আমি যদি জাস্ট ব্লকে করে দেই, ইনলাইন না দিয়ে এটাও ব্লক রাখেন, আর হচ্ছে এটা ব্লক করে যেটাকে করলে এই যে দেখো ব্লক করার কারণে এটা কিন্তু ফুল হোয়াইট হয়ে গেছে কি। কিন্তু এই যে এই এলআইটাতে এলআইডের আন্ডারে এটা থাকার কারণে আমি যদি এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেই, তখন সে এসে কিন্তু আর ব্লক হবে না, কারণ তার আগে হচ্ছে ইনলাইন ব্লক দেওয়া আছে, সে একটা ট্যাগের আন্ডারে আছে। সেই ট্যাগের মধ্যে যতটুকু সে পাচ্ছে ততটুকুর মধ্যে সে ব্লক হয়ে যাচ্ছে। কিন্তু এবার মনে হয় বোঝাতে পারি নাই, সেটা হচ্ছে এই যে আসলে আপনি শুধু একটা কাজ করেন, আমি বুঝে যাবো। সেটা হচ্ছে যে এখনই যে পেজটা দিচ্ছিলেন হ্যাঁ না, এটাতে না, কিছুক্ষণ আগে হ্যাঁ, এটাতে মূলত ওই যে আপনি যেটা কমেন্ট করে রাখছেন, সেটা মূলত মুছে দিয়ে ব্লক করে দেন, এটাকে ব্লক করে, হ্যাঁ এটাকে ব্লক করে দিলে সবগুলা ব্লক হয়ে থাকে। এখন শুধু রিফ্রেশ করলেই বুঝে যাবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হচ্ছে ইনলাইন ব্লক দিয়ে দিই, যেহেতু আমাদের ইনলাইনে দেখানো লাগবে। আর এই ডিসপ্লেটা ইনলাইন ব্লক করে রাখি, ব্লক দিয়ে এখানে তেমন কোনো কিছু ডিফারেন্স নেই। এখন যদি আসি দেখেন আমাদের মেনুটা কিন্তু মোটামুটি মাঝামাঝি জায়গায় চলে আসছে, আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে আসছে। কিন্তু মেনুর উপরে নিচে একটা ফাঁকা জায়গার দরকার ছিল, তাই না? মেনুটা মনে হচ্ছে না একদম ছোট হয়ে গেছে, একদম চিপ হয়ে গেছে।
সেই জন্য আমরা করলাম কি যে আমাদের যে হেডারটা আছে এই হেডার এখানে একটা পেডিং দিয়ে দিলাম, উপর নিচে পেডিং দিয়ে দিলাম কত উপরে হচ্ছে উপরে নিচে হচ্ছে 20 পিক্সেল। আচ্ছা আমি কোনো পেডিং লাগবে না আমাদের। এখন যদি রিফ্রেশ দেই এই দেখেন উপরে নিচে একটা পেডিং পেয়ে সুন্দর একটা স্পেস হয়েছে কি। এখন আমরা হচ্ছে আমাদের এই যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আমাদের হচ্ছে আমাদের পছন্দ মতোই হচ্ছে না, ফন্টগুলো মানে একদম টাইমস নিউ রোমান ফন্ট তো অনেকেরই পছন্দ না হইতে পারে। সেজন্য আমরা ফন্ট ইন্টিগ্রেট করব আমাদের যে স্টাইল করার জন্য আমরা নতুন একটা ফন্ট নেব। তো সেই জন্য আমাদের ফন্টটাকে দুই ভাবে নেওয়া যায়, একটা হচ্ছে গুগল ফন্ট মানে ওয়েবের থেকে সিডিএন ওয়েবের থেকে লিংক নিয়ে আসা এটাকে লিংক আপ করে দেওয়া লিংক ট্যাগের মাধ্যমে। আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে সিএসএস এর মেথড, সেটা হচ্ছে ফন্ট পেজ। তো ফন্ট পেজ মেথডটা ইউজ করা হচ্ছে রিস্কি, না ইউজ করা হচ্ছে বেটার। সেটার কারণ হচ্ছে ফন্ট পেজে আপনার যদি সামহাও কোনো কারণে ফন্ট ফ্যামিলিগুলো মিসিং হয় বা কিছু ফন্ট আছে যেগুলো হচ্ছে গুগলে দেওয়া আছে, সেই ফন্টগুলো আপনার গুগল থেকে যখন আপনি লোড করবেন তখন খুব দ্রুত গুগলের সার্ভার সাধারণত ম্যাক্সিমাম ব্রডব্যান্ড কানেকশন বা ব্রডব্যান্ড বলেন বা ইন্টারনেট প্রোভাইডার বলেন এরা হচ্ছে ক্যাশ করে রাখে গুগলের যে ইয়াগুলা আপনার সার্ভারগুলো। আমাদের যে যে ব্রডব্যান্ড গুলো ইউজ করি আর ম্যাক্সিমাম বিশ্বের যে ডাটা ইউজার চেয়ে ব্রডব্যান্ড ইউজারই বেশি আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করেন। তো ওই যে ক্যাশ করা থাকার কারণে আমার লোকাল আমার সার্ভার স্লো থাকতে পারে, আমার সার্ভার স্লো হতে পারে না। আমি যে সার্ভার কিনবো $10 দিয়ে যে সার্ভার চালাবো আর গুগলের সার্ভার দুটার মধ্যে তফাৎ থাকতে পারে না, আকাশ পাতাল তফাৎ। কারণ গুগলের সার্ভারটা হচ্ছে তখন হাই স্পিড সার্ভার থাকবে, আমার সার্ভারটা তখন একটু লো স্পিড সার্ভার থাকবে। আমার সার্ভার থেকে যখন ওই ফোনগুলো লোড হবে ফোনের ফাইলগুলো বা ইমেলগুলো লোড হতে কিন্তু একটা সময় দিবে। তো ওই ফোনটা যেন খুব দ্রুত লোড হয় সেজন্য আমরা গুগলের সার্ভার থেকে যে ফোনগুলো আছে সেই ফোনগুলো নিতে পারি। সেই জন্য fonts.google.com লিখে আমরা হচ্ছে গুগলের যে ফন্টের সাইট আছে সেই ওয়েবসাইটে যাব। আচ্ছা আমাদের গুগল ফন্টসের ওয়েবসাইটে চলে আসছে। এখন এই যে আমাদের মনে করেন যে আমরা এই যে কারমা নামে একটা ফন্ট আছে অথবা লাটু নামে একটা ফন্ট আছে, সেই ফন্টটাকে আমরা ইউজ করব। না হয় এই যে মনসিরাত নামে একটা ফন্ট আছে সেটাকে ইউজ করব। সেটাকে ইউজ করার জন্য এই যে সিলেক্ট দিস ফন্ট নামে একটা প্লাস আইকন আছে, এখানে আমরা ক্লিক করে হ্যাঁ সিলেক্ট করলাম পরে এখন আমরা হচ্ছে এখান থেকে কাস্টমাইজ ক্লিক করব আমাদের যে ফন্টগুলো লাগবে। এই যে রেগুলার ইটালিক, মিডিয়াম ইটালিক, মিডিয়াম আমাদের যতগুলো ফন্ট ফ্যামিলি লাগবে এখানে কিন্তু বলা দিচ্ছে আমাদের। এই যে এখানে আরো একটা বেনিফিট হলো এই এখানে বলা দেয় আপনার যে সাইটের লোড টাইম কেমন নেবে এতগুলা যদি নেই আমরা ফন্ট। তো সবসময় হচ্ছে যে ফন্ট ফ্যামিলি গুলো আমাদের ডিজাইন ইউজ করা হয়েছে সেই ফন্ট ফ্যামিলিটা আমরা নিব। যদি লাইট না লাগে আমরা লাইটটা ফালাই দিব, যদি মিডিয়াম ইটালিক না লাগে এটা ফালাই দিব, যদি মিডিয়ামটা না লাগে ফালাই দিব। এই যে ফালাই দিলে বলতেছে লোড টাইম ফাস্ট হয়ে গেছে। তো আমাদের মিডিয়াম লাগতে পারে, বোল্ড লাগতে পারে, মিডিয়াম ইটালিক লাগতে পারে। কপি করে নিলাম, নিয়ে এখানে এমবেডে আসবো। এমবেডে ক্লিক করে যে লিংক যে ট্যাগটা আছে এটাকে আমরা কপি করে নিব। এই যে কপি করে নিব, কপি করে নিয়ে আমাদের যে এই যে লিংক ট্যাগটা আমরা কিন্তু শুরুতেই বলছিলাম যে লিংক ট্যাগ দিয়ে বিভিন্ন এক্সটার্নাল রিসোর্সকে আপনার লিংক আপ করার জন্য। তো আমরা হচ্ছে আমাদের এই লিংক ট্যাগটা হচ্ছে আমাদের স্টাইলের আগে দিব। সবসময় খেয়াল রাখবো আমাদের স্টাইলটা যেন সবার নিচে থাকে, কারণ আমাদের স্টাইলটা সিএসএস আমি শুরুতেই বলছিলাম যে সবার শেষে যে স্টাইলটা থাকবে সেই স্টাইলটাই পাবে। এই জন্য আমাদের স্টাইলটা যদি সবার শেষে না থাকে, কারো স্টাইল একজনের স্টাইল আমাদের স্টাইলের উপরে আছে বা আমাদের স্টাইলের নিচে আছে সরি একজনের স্টাইল, তখন ও যে স্টাইলটা করছে আমি যে স্টাইলটা করবো সেই স্টাইলটা কাজ না করে ওর স্টাইলটা কাজ করবে। আমরা তো আসলে এটা চাই না। আমরা যে স্টাইলটা কাজ করব এরকম হইতে পারে যে আমরা একজন হচ্ছে একটা সাইট তৈরি করে রাখছে, সেই সাইটটা আমাদের হচ্ছে যে এক্সিস্টিং সাইটটাকে ক্লায়েন্ট বলছে যে তুমি ওই যে টেমপ্লেটটা আছে ওই টেমপ্লেটটা HTML5 টেমপ্লেটটা আছে সেটা নিয়ে আসো, নিয়ে এসে ওর মধ্যে কিছু কাস্টমাইজ করো। তখন আমাকে আমার একটা নতুন একটা স্টাইল ফাইল করতে হবে। সবার শেষে যে আমাদের লিংকে মানে যতগুলো লিংক ট্যাগ আছে তার নিচে সবার শেষে আমাদের যে স্টাইলটা আছে সেটাকে লিখে আমরা কাজ করবো। তখন কি হবে যে ওর যে স্টাইলগুলো ছিল সেগুলা বাদ হয়ে আমার স্টাইলটা কাজ করবে। কিন্তু আমি যখন হচ্ছে আমার স্টাইলটাকে উপরে দিব তখন কি হবে ওর যে শেষে যে স্টাইলটা আছে সেটা কাজ করবে, আমার স্টাইলটার কাজ করবে না। সিএসএস হচ্ছে সর্বশেষ যেটা থাকে সেটাকে কাজ করায়। সেজন্য আমাদের যে স্টাইলগুলা আচ্ছা বডির ভিতরেও কি ঠিক এরকমই হচ্ছে যেটা সবচেয়ে নিচে থাকে সেই লিংকটা বেশি প্রাধান্য পায়? না না জি নেই বডির ভিতরে। আচ্ছা বডির নিচে অনেক সময় হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই ধরনের লিংকগুলো লোড করে। জাভাস্ক্রিপ্টটা আসলে সবার উপর থেকে কাজ করে, উপর থেকে মানে নিচ পর্যন্ত যায়, যে নিচে যেটা থাকবে সেটাকে কাজ করাবে।
অথবা উপরে যেটা মানে উপরে যেটা থাকবে প্রথমে সেটা এক্সিকিউট করবে। সবচেয়ে প্রথমে যেটা হ্যাঁ মনে করো জাভাস্ক্রিপ্টে যদি 10 নাম্বার লাইনে কোনো এরর থাকে তখন সে আর 11 নাম্বার লাইনের দিকে তাকাবে না, সে প্রথমে পুরো প্রোগ্রামটা পড়ে দেখবে 10 নাম্বার লাইনে প্রবলেম আছে, তখন সে বলে দিবে 10 নাম্বার লাইনে প্রবলেম আছে, তুমি 10 নাম্বার লাইনটা ফিক্স করো, না হলে আমি কোডটা রান করব না। সবার উপরে একটা সবার উপরে তোমার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, কারণ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন তো ব্রাউজারে দেওয়া থাকে, আমরা হয়তো মনে করি জাভাস্ক্রিপ্টটা মনে অটোমেটেড রান হয় HTML CSS এর মতো, আসলে ওরকম না। PHP যেরকম কম্পাইল করা লাগে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে পার্স করে, ব্রাউজার হচ্ছে পার্স করে। ওই পার্সিংটা হচ্ছে আমরা হয়তো খুব দ্রুত হয় দেখে আমরা বুঝতে পারি না যে পার্স করতেছে, কিন্তু সে ব্রাউজার কিন্তু পার্স করে আগে ওটাকে করা হচ্ছে যদি 11 নাম্বার লাইনে এরর হয়েছে তখন সে একটা নোটিফিকেশন দিয়ে দিবে যে 11 নাম্বার লাইনের আগ পর্যন্ত যেগুলা ছিল 8 নাম্বার 7 নাম্বার 5 নাম্বার সেগুলা কাজ করবে, 11 নাম্বার লাইনে এসে বলবে যে 11 নাম্বার লাইনে এরর আছে, এটা ফিক্স করো, তারপর আমি 12 নাম্বার লাইনের কোডটা কাজ করাবো, না হলে আমি কাজ করাবো। তো আমাদের যে মেনুতে ছিলাম আমরা ফোনটা এই জায়গায় নিয়ে আসলাম, লিংক আপ করলাম ফোনটা, এখন আমার ফোনটাকে কল করে দিতে হবে সিএসএস এ, না হলে তো বুঝবে না, এখানে লিংক আপ করে দিলেই তো আর বুঝবে না। আমি এখানে একটা স্টাইল দিয়ে দিলাম, লিংক আপ করে দিলাম, কিন্তু কোনো স্টাইলই করলাম না সিএসএস এ, তাহলে তো স্টাইল আর পাবে না। তো আমাকে সেটা কল করার জন্য কি করতে হবে, এখানে খুব সুন্দরভাবে লেখা আছে ফন্ট ফ্যামিলি, এই যে এটাকে কপি করে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা হচ্ছে বডি আছে না আমাদের যে কোনো ওয়েবসাইটের যে বডি আছে সেই বডিতে আমরা হচ্ছে এটা পেস্ট করে দিব ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি দিয়ে কি বোঝায় যে আমি আসলে যে ফন্টটা কোন ফন্টটা ইউজ করতে চাচ্ছি, ফন্টের নাম কি সেটাকে সিলেক্ট করার জন্য ফন্ট ফ্যামিলি। এখন আমরা যেহেতু এই মনস্টার ফন্টটা ইউজ করব সেহেতু আমরা এই ফন্ট ফ্যামিলিটাকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিয়ে সেভ করে আমরা যদি এখন এসে আমাদের যে HTML ফাইল আছে সেটাতে রিলোড করি, দেখেন ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে কি, এখন ফোনগুলো আগের চেয়ে ভালো দেখা যাচ্ছে কি। তো আমার ক্লায়েন্ট যে ফোনটা দিবে আসলে আমাকে সেই ফোনটা ইউজ করতে হবে। তো ম্যাক্সিমাম আমাদের এই পর্যন্ত ডেভেলপ করা ম্যাক্সিমাম সাইডে হচ্ছে গুগল ফোন ইউজ করা, এজন্য আপনার গুগল ফোনটা এখন এতটা ফাস্ট হয়ে গেছে আর এতটা অনেকগুলা ফোন আছে তো এই জায়গায়, এজন্য সাধারণত ম্যাক্সিমাম ফোনটি এই জায়গায় পাওয়া যায়। দেখেন 900টার মতো ফোনটা আছে এখানে, 854টার মতো ফোন। তো ডিজাইনার যে ভালো ডিজাইনার আছে যে ডেভেলপার ফ্রেন্ডলি কোড মানে ডিজাইন করে, সে হচ্ছে সবসময় দেখে হচ্ছে ফ্রি রিসোর্স কোনটা পাওয়া যায়, কারণ হচ্ছে ফ্রি রিসোর্স যেগুলা পাওয়া যায় এগুলা লিঙ্ক আপ করে দিলাম, কাজ হয়ে গেল। কিন্তু ফোন পেজটা কিন্তু একটু কঠিন আছে, ফোন পেজে যে আপনার প্রচুর পরিমাণে সিএসএস কোড করা লাগবে, প্রায় 10-15 থেকে 20 লাইনের কোড করার পরে আপনি একটা ফর্ম করে দিতে হবে। তো আমরা ওইটা পরবর্তীতে দেখবো, আপাতত দেখি কিভাবে ইজিলি আমরা হচ্ছে এই লিঙ্ক আপ করে দিতে পারলাম। এই যে কি সুন্দর একটা নেভিগেশন আমাদের কিন্তু হয়ে গেছে, এই দেখেন এত সুন্দর হয়নি তারপরেও কিন্তু খারাপ হয়নি, তাই না? দেখেন এরকমই তো অনেকটা হয়ে গেছে। এখন আমাদের একটা হুবারটা দিয়ে দিতে হবে, যে আমরা যে করে হুবার করলে কালার হবে সেটা দিয়ে দিতে হবে আর কি। অথবা এনকোডটা একটা এই যে এই জায়গায় এই যে একটা অ্যাক্টিভ বাটন দিয়ে দিতে পারি, যে হোম পেজে আছে দেখে হোমটাকে অ্যাক্টিভ করে রাখি। তো আমাদের এই যে এই জিনিসটা তো যেহেতু লাগতেছে না সেহেতু ফালাই দিই আমরা, আমি কমেন্ট আউট করে রাখি। এই মোটামুটি এই জিনিসটা হচ্ছে আপনারা একটু দেখেন, দেখে এখন কোড করেন। আধা ঘন্টা সময় আছে, আপনারা এটাকে এখন একটু আধা ঘন্টা সময়ের মধ্যে কোড করেন। দেখা যাচ্ছে কি সবকিছু উঠছে এখন? তো কি শুরু হয়ে গেছে? আচ্ছা বড় করে দিই এবার। হ্যাঁ এবার দেখা যাচ্ছে কি সবকিছু? হ্যাঁ দেখা যাচ্ছে না? কি আরো বড় করে দিব জুম করে, নাকি এটাই ঠিক আছে? আচ্ছা আপনারা করেন। আমাদের রেকর্ডটা অফ করে দিই।